আছে, হ্যাঁ, এটা ভূমিকা পালন করে কিভাবে? ভাইটামিন, সরি, যাদের যেসব পেশেন্ট রেনাল ফেলিওর তাদের কিন্তু তোমার ক্যালসিয়াম কম, কম মানে ক্যালসিয়ামের ডেফিসিট হয়, হ্যাঁ। কারণ ভাইটামিন ডি অ্যাক্টিভেশন এবং সিনথেসিসের জন্য ক্যালসিয়ামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মানে ক্যালসিয়াম আবার ক্যালসিয়াম এবং ভাইটামিন ডি এর একটা সম্পর্ক সমানুপাতিক আর কি। কিভাবে সেটা একটু আমরা দেখি। এই বিষয়ে যেটা বলতে চাচ্ছিলাম এর আগেও বলছি, ক্যালসিয়াম এবং ভাইটামিন ডি। আচ্ছা, গতকাল এটা এটা আরেকটু যাওয়ার আগে একটু জিনিস বলি। অ্যানা সারকা বলতে গেছিলাম, বলেছিলাম যে অ্যানাটা একটু বুঝাইয়া দিই, হ্যাঁ। অ্যানা সারকা, তো অ্যানা সারকা মানে কি, যখন হোল বডিতে তোমার পানি চলে আসে সেটাকে বলা হয় অ্যানা সারকা, আর পার্ট অফ দি বডি যখন তোমার ইয়ে হয় সেটাকে বলা হয় এডেমা। আচ্ছা, কেন হোল বডিতে পানি জমে সেটা একটু জাস্ট এখন বলি, পরে এটা পরে আবারও বলবো এটা আমরা, হ্যাঁ। আমাদের প্লাজমা পারমেবিলিটি অফ গ্লোমেরুলার মেমব্রেন মানে হলো আমাদের এই যে দেখো, আমাদের ভেসেলের ভিতরে দেখেন, ধর এটা আমাদের ভেসেল, হ্যাঁ। আমাদের এই ভেসেলের ভিতরে যে পানির মলিকুল, হ্যাঁ, এগুলো থাকে, এই মলিকুল যে থাকে পানির ভিতরে, এই মলিকিউলস গুলা থাকে হলো এক প্রকার প্রোটিন যেটার নাম হলো অ্যালবুমিন। অ্যালবুমিন এই ভেসেলের ভিতরে পানিগুলা হোল্ড করে রাখে। ভেসেলের ভিতরে আমাদের যে ব্লাড মানে তো প্রায় 90, কত 85%ই তো পানি, তাই না, ওয়াটার, তাই না। এই যে ভেসেলের ভিতরে পানি যে ফ্লুইড যে ধরে রাখে বা থাকে, হ্যাঁ, এই যে ভেসেলের ভিতরে পানি বা ফ্লুইড যেটাই বলি না কেন, এটা যে ধরে থেকে যায়, এটা কেন থাকে? কারণ এক প্রকার প্রোটিন যেটার নাম হলো অ্যালবুমিন, হ্যাঁ, যেটার নাম হলো অ্যালবুমিন। এখন কথা হলো এই অ্যালবুমিন এর ভিতরে থাকে। এখন আমাদের কিডনিতে কি হয়? আমাদের কিডনিতে যখন তোমার কি বলে, প্লাজমা পারমেবিলিটি অফ গ্লোমেরুলার মেমব্রেন মানেটা হলো যে আমাদের এই কিডনির যে গ্লোমেরুলার আছে, গতকালকে দেখেছিলাম গ্লোমেরুলার, এই গ্লোমেরুলার যখন প্রপারলি কাজ করতে পারে না, মানে গ্লোমেরুলারের ভিতর দিয়ে সহজেই ব্লাডটা বের হয়ে যায়। আই মিন, কেন এটা সহজে বের হয়ে যায়? কারণটা হলো যে কিডনির যে গ্লোমেরুলার কিডনির যে গ্লোমেরুলার এই গ্লোমেরুলারটা দুর্বল হয়ে যায়। ফলে কি হয়, এই যে আমরা ইন জেনারেল আমাদের কি হয়, ইন জেনারেলি হয় কি, আমাদের এই গ্লোমেরুলার যখন মানে ব্লাডকে ফিল্টার করে, ব্লাডকে ফিল্টার করে। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, কিডনি কিডনি নরমাল, আগে আচ্ছা নরমালটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের ব্লাডের যে মানে আমাদের কিডনির যে গ্লোমেরুলার, এটা কি করে, ব্লাড ফিল্ট্রেট করার সময় কিডনিতে এই গ্লোমেরুলারটা প্রোটিনটাকে বের করে না, হ্যাঁ, প্রোটিনটাকে বের করে না। কি করে এরা, জাস্ট এই যে আমাদের লুপ অফ হেনলিতে, এই যে একটু একটু দেখাই দিই, জিনিসটা একটু দেখানো উচিত। এই যে দেখো, এই যে গ্লোমেরুলার, এই গ্লোমেরুলার মানে আমাদের ব্লাড যখন কিডনি ভিতরে দিয়ে যায় তখন এই গ্লোমেরুলার কি করে, আমাদের কিন্তু প্রোটিন বডির ভিতরে থেকে বের করে দেন, আমাদের কিডনি থেকে প্রোটিনটা বের করে, এটা নিয়ম না। কিন্তু কথা হলো, এই গ্লোমেরুলার যখন একটু উইক হয়, ডিউ টু এনি রিজন, যদি উইক হয়ে যায় তখন কি হয়, এই গ্লোমেরুলার কি করে, গ্লোমেরুলার বা কিডনি থেকে যে ব্লাড গুলো আসে, সে এই গ্লোমেরুলার উইক হয়ে যাওয়ার কারণে এর ভিতর দিয়ে সহজেই প্রোটিন, আই মিন অ্যালবুমিন, এই ইয়ের ভিতর থেকে বের হয়ে যায়। মানে কিডনি ফিল্টার করার সময় এই গ্লোমেরুলার ভিতর থেকে ইজিলি বের হয়ে যেতে পারে। ফলে কি হয়, এই গ্লোমেরুলার ভিতর দিয়ে যেই মানে প্রোটিনটা বের হয়ে যায় বা অ্যালবুমিন বের হয়ে যায়, আর অ্যালবুমিনের কাজ কি,
অ্যালবুমিনের কাজ হলো এই ভেসেলের ভিতরে ওয়াটার বা ফ্লুইডকে ধরে রাখা। অ্যালবুমিনের কাজ হলো কি, ভেসেলের ভিতরে ফ্লুইডকে ধরে রাখা হলো অ্যালবুমিনের কাজ। কিন্তু এই অ্যালবুমিন যখন কিডনির দিকে যায় বা অ্যাজ এ ব্লাডের সাথে মিশে যখন কিডনির দিকে যায়, কিডনির যখন এই গ্লোমেরুলার ড্যামেজ থাকে বা উইক থাকে বা ডিস্ট্রয়েড থাকে, একটা রোগে হয় যেটাকে নেফ্রোসিস বলে, এটা পরে বলবো। এই এই যখন গ্লোমেরুলাস উইক থাকে, তখন এই অ্যালবুমিন এই এই গ্লোমেরুলাসের ভিতর থেকে সহজেই বের হয়ে যায়। কেন বের হয়ে যায়? কারণ গ্লোমেরুলাস উইক থাকে বা দুর্বল থাকে। এই কারণে যখন অ্যালবুমিন এই গ্লোমেরুলাসের ভিতর থেকে বের হয়ে যায়, তার মানে কি, সে ভেসেলের ভিতরে থাকতে পারতেছে না। ঠিক আছে? এর মানে হলো ভেসেলের ভিতরে থাকতে পারতেছে না। আর ভেসেলের ভিতরে যখন অ্যালবুমিন না থাকে বা প্রোটিন না থাকে, অ্যালবুমিন মানেই প্রোটিন, এটা এর আগেও বলেছিলাম। অ্যালবুমিন এনক্লেক্সের ভাষায় অ্যালবুমিন মানেই প্রোটিন। হ্যাঁ, এনক্লেক্সের যখনই আমরা অ্যালবুমিন জান প্রোটিন বলবো, লিস্ট যেন মাথায় চলে আসে অ্যালবুমিন মানে, প্রোটিন মানেই যেন অ্যালবুমিন মাথায় আসে। তো প্রোটিনের কাজ কি? প্রোটিনের কাজ হলো ভেসেলের ভিতরে ওয়াটার ধরে রাখা বা ফ্লুইড ধরে রাখা। এখন এই যে আমাদের গ্লোমেরুলাসের ভিতর, গ্লোমেরুলাস যখন উইক বা দুর্বল হয়ে যায়, তখন এই গ্লোমেরুলাস আর এই প্রোটিন বা তোমার অ্যালবুমিনকে সে ধরে গ্লোমেরুলাসের ভিতর থেকে সে ফিল্টার করতে পারে না। মানে সহজেই গ্লোমেরুলাসের ডিস্ট্রয় হয়ে যাওয়ার কারণে বা উইক হয়ে যাওয়ার কারণে এই প্রোটিন বা অ্যালবুমিন সহজেই বের হয়ে যায়। ফলে কি হয়? আর অ্যালবুমিন বের হয়ে যাওয়া মানে কি? অ্যালবুমিন এই ভেসেলের ভিতরে আর ওয়াটার ধরে রাখতে পারে না। অ্যালবুমিন যে শক্তির বা যে প্রেসারের মাধ্যমে তোমার ভেসেলের ভিতরে পানি ধরে রাখে, সেটাকে বলা হয় অনকোটিক প্রেসার। এটা একটু লিখে রাখো। এটা আবারও বলবো, বাট একটু ভালোভাবে বলতেছি এখন। লিখে রাখো, অনকোটিক প্রেসার। যে প্রেসারের মাধ্যমে প্রোটিন ভেসেলের ভিতরে ফ্লুইড ধরে রাখে, সেটাকে বলে অনকোটিক প্রেসার। আমি আবার বলি, শুনো। এই যে ভেসেলের ভিতরে অ্যালবুমিন বা প্রোটিন যে পানিকে ধরে রাখে, এটাই হলো অনকোটিক প্রেসার। আমি আবার বলি, যে প্রেসারের মাধ্যমে প্রোটিন বা অ্যালবুমিন ভেসেলের ভিতরে পানি ধরে রাখে, সেটাকে বলা হয় অনকোটিক প্রেসার। ঠিক আছে? তো এবার আসি হলো, এই যে ভেসেলের ভিতর থেকে অ্যালবুমিন বা প্রোটিন চলে যায়, তার মানে কি অনকোটিক প্রেসার কমে যায় না? প্রোটিনই তো নাই বা অ্যালবুমিনই তো নাই, প্রেসার নিশ্চয়ই কমে যাবে। কারণ কি, যে প্রেসারের মাধ্যমে ভেসেলের ভিতরে অ্যালবুমিন বা প্রোটিন ফ্লুইডকে ধরে রাখে, সেটাকে বলা হয় অনকোটিক প্রেসার। যেহেতু ভেসেলের ভিতরে প্রোটিন থাকতে পারে না বা অ্যালবুমিন থাকতে পারে না, ফলে কি হয়? অনকোটিক প্রেসার কমে যায়। অনকোটিক প্রেসার কমে যায় মানে কি, ভেসেলের ভিতরে যখন ভেসেলের ভিতর থেকে ফ্লুইড কমে যায় মানে হাইপোভলিমিয়া হয়, তাই না? এর কথা হলো, ফ্লুইড যখন বডিতে বেশি থাকে, তখন কি হয়? আমাদের বিপি বাড়তে সাহায্য করে। ওকে, এটাই তো আমরা জানি। কিন্তু কথা হলো, আমাদের ভেসেলের ভিতরে তো প্রোটিন নাই বা অ্যালবুমিন নাই। ফলে কি হয়? ভেসেলের ভিতর থেকে ফ্লুইড বা ব্লাড ভেসেলে না থাকে, চলে যায় কোথায়? আমাদের সেলে। আমাদের এই যে ভেসেলের, হ্যাঁ, কিছু বলছো? কিছু বলে নাই। কিছু ওকে, না। এই ভেসেলের ভিতর থেকে প্রোটিন বা অ্যালবুমিন বের হয়ে আমাদের তখন সেলে চলে আসে। হ্যাঁ, আমাদের এই সেলে চলে আসে। আর ফ্লুইড থাকার কথা কোথায়? ভেসেলে। ভেসেলে না থেকে চলে আসে সেলে। ফলে কি হয়? হোল বডি ফুলে যায়। ঠিক আছে? এটা একটু পরেই বলতেছি। কিভাবে? এরপরে এখন কথা হলো, এই যে ভেসেলের ভিতরে তো ফ্লুইড কমে গেছে। ফলে কি হয়? আমাদের বিপি ড্রপ করে। এখন এই যে বিপি ড্রপ করে, তখন কি হয়? আমাদের রাস বা কিডনি থেকে, কিডনি সিগন্যাল দেয় আমাদের বডিকে যে আমাদের ব্লাড প্রেশার কমে গেছে। তখন আমাদের কিডনি থেকে রেনিন সিক্রেশন হয়, রেনিন। ওই সেই রাস অ্যাক্টিভেট হয়, মানে রাস মেকানিজম বা রেনিন অ্যাঞ্জিওটেনসিন টেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, এইগুলা কি হয়? তোমার অ্যাক্টিভেট হয়। অ্যাক্টিভেট হলে ফাইনালি কি হয়? এডিএইচ এবং অ্যালডোস্টেরন প্রোডাকশন বেড়ে যায়। কিভাবে বেড়ে যায়? হুম, যখন রাস মেকানিজম অ্যাক্টিভেট হয়, এই জিনিসটা আবার একটু দেখো, এই জিনিসটা জটিল, মানে এই এটা
যখন রাস মেকানিজম অ্যাক্টিভ হয়, কিডনি থেকে আমাদের রেনিন সিক্রেশন হয়, এটা আবার লিভার থেকে অ্যাঞ্জিওটেনসিন 1, আবার অ্যাঞ্জিওটেনসিন 2 আবার কনভার্টিং বাই অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম। ফলে কি হয়, আলটিমেটলি অ্যাঞ্জিওটেনসিন 2 তে পরিণত হয়। হ্যাঁ, অ্যাঞ্জিওটেনসিন 2 এর কাজ কি? ভ্যাসোকনস্ট্রিকশন, এডিএইচ রিলিজ এবং অ্যালডোস্টেরন। এখন কথা হলো, যখন রাস মেকানিজম স্টিমুলেট হয়, ওভারঅল এই ধাপগুলো আস্তে আস্তে ফিল আপ হয়। কি হয়? আমাদের এডিএইচ এবং অ্যালডোস্টেরন সিক্রেশন কি হয়? বেড়ে যায়। আই মিন অ্যালডোস্টেরন এগুলা মানে এডিএইচ এবং অ্যালডোস্টেরনের ফাংশন কি হয়? বাড়তে থাকে। কারণ কি? এডিএইচ এর কাজ কি? ওয়াটার রিটেনশন করা, এবং অ্যালডোস্টেরনের কাজ কি? সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করা। যখন ওয়াটার রিটেনশন মানে ওয়াটার ধরে রাখবে ভেসেলের ভিতরে, মানে রাস মেকানিজম চায় ভেসেলের ভিতরে ওয়াটার ধরে রাখতে এডিএইচ এর মাধ্যমে, এডিএইচ বাড়ানোর মাধ্যমে। আর অ্যালডোস্টেরন চায় কি? সোডিয়াম এবং ওয়াটার ধরে রাখতে। কারণটা কি? টু ইনক্রিজ দ্য ব্লাড প্রেশার। কিন্তু কথা হলো, এই যে আমাদের অ্যালবুমিনের কাজ হলো কি? ভেসেলের ভিতরে ওয়াটার ধরে রাখা। এখন এই যে ভেসেল যখন কিডনি, মানে কিডনি যখন ভেসেলের ব্লাডটাকে ফিল্টার করতে যায়, এই কিডনির যে গ্লোমেরুলাস, এটা যখন দুর্বল থাকে, ফলে কি হয়, সে আর এই প্রোটিনকে ধরে রাখতে পারে না মানে ফিল্ট্রেটের সময়। এই কারণেই তো প্রোটিন বেড়ে যায়, তাই না? ঠিক একই রকম কারণে যখন রাস মেকানিজম অ্যাক্টিভেট হয়, রাস মেকান এডিএইচ এবং অ্যালডোস্টেরনের কাজ কিন্তু ভেসেলের ভিতরে ওয়াটার ধরে রাখা না। এরা জাস্ট মানে এরা বডিতে রিটেনশন করতে সাহায্য করে। কোথায় রিটেনশন করতে সাহায্য করে? যেভাবে হোক সে বডিতে রাখতে সাহায্য করে। কিন্তু ভেসেলের ভিতরে রাখতে সাহায্য করে কে? অ্যালবুমিন। যেহেতু অ্যালবুমিন গ্লোমেরুলাস ওই ড্যামেজ বা উইক হওয়ার কারণে প্রোটিন ওই গ্লোমেরুলাসের সাইড দিয়ে বের হয়ে যায়। এই কারণে তোমার কি বলে, এডিএইচ এবং অ্যালডোস্টেরন স্টিমুলেট হলেও, মানে এরা অ্যাক্টিভেট হলেও, ভেসেলের ভিতরে আলটিমেটলি প্রোটিনের অভাবে পানি বা ব্লাড থাকে না। কেন? তাহলে ফলে কি হয়? এই পানি বা ব্লাড কোথায় যায়? আমাদের আশেপাশের সেলগুলোতে ছড়ায় যায়। এর ফলে হোল বডিতে এট এ টাইম সিভিয়ার লেভেলের এডেমা তৈরি হয়। এটাকে বলা হয় অ্যানাসার্কা। আমি কি বুঝতে পারছি? কিছুটা কি মাথায় আসছে? হালকা হোক পাতলা হোক। যদি এখন নাও মনে থাকে, সমস্যা নাই। বাট একটা জিনিস মনে রাখো, বিষয়টা হলো কি, কে কত পার্সেন্ট বুঝছো একটু বলো তো। এটা আবার পড়াবো লাস্টে দিয়ে, একদম লাস্ট পেজে এই পড়াটা আবারও আছে। কে কতটুকু বুঝছো? হচ্ছে ভাইয়া। তৌকির, এটা আসলে যদি এখানে এটা পড়াটা খুব মানে অযৌক্তিক, বাট বুঝলে বুঝতে পারছি। একবার একটু জাস্ট মাথায় রাখো যে অনকোটিক ভেসেলের ভিতরে ব্লাড বা ওয়াটার গুলা থাকে কিভাবে? থাকে হলো অনকোটিক অ্যালবুমিনের কারণে। অ্যালবুমিন অ্যালবুমিন কিভাবে ধরে রাখে পানিটা বা ফ্লুইডটা? অনকোটিক প্রেসারের মাধ্যমে। কিন্তু এই ব্লাডটা যে আমাদের তো হোল বডিতে সার্কুলেট হয়, কিডনির ভিতর দিয়ে যখন যায়, তখন আমাদের এই গ্লোমেরুলাস ড্যামেজ থাকে, একটা রোগের কারণে ড্যামেজ থাকে, সেটাকে বলা হয় নেফ্রোসিস। একটা আছে নেফ্রাইটিক সিনড্রোম, আর একটা নেফ্রোটিক সিনড্রোম। হ্যাঁ, এটা আমাদের লাস্ট পেজ আছে এই চ্যাপ্টারের। ওইখানে আমরা আরো সুন্দরভাবে আবার বলবো। জাস্ট একটু একবার যেহেতু আসছে, এটা একটু ধারণা দিয়ে যাও, এখানে সুন্দরভাবে আরো আবার বলবো। তো এই ভেসেলের ভিতরে যখন অ্যালবুমিন থাকে না, আর অ্যালবুমিন থাকে না মানে কি? অনকোটিক প্রেসার কমে যায়। অনকোটিক প্রেসারের কাজ হলো কি? ভেসেলের ভিতরে ওয়াটার মানে ওয়াটারকে মানে রিটেইন করা। ঠিক আছে? যখনই তোমার ওয়াটার এই ভেসেলের ভিতরে থাকে না, তখনই আমাদের সাথে সাথে কিডনির কিন্তু আমাদের বিপি মেইনটেনেন্সে সাহায্য করে। এটা আমরা অলরেডি জানি। আমাদের কিডনি ফাংশনে পড়ছি। ব্লাড প্রেশার মেইনটেইন, তারপর ইলেক্ট্রোলাইট এগুলা মেইনটেইন, ফ্লুইড ব্যালেন্স এগুলা কিডনি করে। কিন্তু এই অনকোটিক প্রেসার কমে যাওয়ার ফলে, যেহেতু ব্লাড বা ফ্লুইড আমাদের ভেসেল থেকে বের হয়ে বডির সেলে চলে যায়, তখনই কিডনি সিগন্যাল পায় যে ব্লাড প্রেশার কমে গেছে। তখন কিডনি কি করে? নিজের থেকে ব্লাড প্রেশার বাড়ানোর চেষ্টা করে। আলটিমেটলি কি হয়? এই রাস মেকানিজম অ্যাক্টিভেট হলে আমাদের এডিএইচ এবং অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায়, মানে প্রোডাকশন বাড়ায় দেয়। এডিএইচ এর কাজ কি? ওয়াটার রিটেনশন করা। আর অ্যালডোস্টেরনের কাজ কি? সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করা।
কিন্তু এই সোডিয়াম এবং ওয়াটার যখন মানে এডিএইচ এবং অ্যালডোস্টেরন যখন সিক্রেশন বেড়ে যায়, তার মানে কি এরাও তো পানি রিটেনশন করতে থাকে, চায়, মানে ওয়াটার এবং সোডিয়াম রিটেনশন করতে চায়। এর কথা হলো এই পানিগুলো কোথায় থাকবে? থাকার কথা হলো ভেসেলে, মানে এগুলা জমা হওয়ার কথা ভেসেলে। কিন্তু ভেসেলের ভিতরে প্রবলেম আরেকটা কি? ভেসেলের ভিতরে প্রবলেম হলো অ্যালবুমিন কম। কেন কম? কারণ অ্যালবুমিন ওই কিডনি দিয়ে ফিল্টারের সময় অ্যালবুমিন বাইরে হয়ে যাইতেছে, ভেসেলের ভিতরে থাকতে পারতেছে না। কেন থাকতে পারতেছে না? গ্লোমেরুলাস মানে উইক বা ডিস্ট্রয়েড বা ড্যামেজড। এই জন্য হয় কি, রাস মেকানিজম অ্যাক্টিভেট হয় ঠিকই, এরা এডিএইচ এবং অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়ায় দেয় ঠিকই, কিন্তু অ্যালবুমিন না থাকার কারণে ভেসেলের ভিতরে আর তোমার পানি ধরে রাখতে, মানে ওয়াটারটা থাকে না। ফলে কি হয়, একে তো অ্যালবুমিনের কমে ভেসেলের ভিতরে পানি থাকে না, এর ভিতরে আবার এডিএইচ এবং অ্যালডোস্টেরন দুইটা অ্যাক্টিভেট হয়ে গেছে। ফলে কি পানির পরিমাণ বডিতে বাড়ায় দিছে, কিন্তু পানিটা ভেসেলে না থেকে চলে আসে কোথায়? সেলে। এটাকেই বলা হয় অ্যানাসার্কা বা সিভিয়ার এডেমা। ঠিক আছে? এই যে জিনিসটা মেকানিজমটা প্যাথোফিজিওলজিটা বলে, এটা পুরোটা হলো নেফ্রোটিক সিনড্রোম। একদম লাস্ট পেজে এই জিনিসটা পাবো, হ্যাঁ? জাস্ট এতটুকু মাথায় রাখো, কিছুটা মাথা পরে বললেও মনে থাকবে। আর যাই হোক, এটা তো বললাম। এবার আসি হলো যে আমাদের কিডনি আমাদের অ্যাসিড বেস ব্যালেন্সেও সাহায্য করে। কিভাবে সাহায্য করেটা হলো যে কিডনি আমাদের লাংস, এই চ্যাপ্টারে না, পরের চ্যাপ্টারে মনে হয়, দাঁড়াও, এই চ্যাপ্টার না, এই চ্যাপ্টারে নাই, পরের চ্যাপ্টারে আমরা অ্যাসিড বেস ইমব্যালেন্সটা পড়বো, হ্যাঁ? আমাদের লাংস দ্বারা আমরা কি করি? কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেই, আর অক্সিজেন নেই, তাই না? লাংসে তো এটাই করে। আর কিডনি কি করে? কিডনি আমাদের মেটাবলিক, আই মিন আমাদের মেটাবলিজম, যে খাবার টাবার হয়, এগুলা থেকে যে ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়, সেটা হলো কিডনি, এইগুলা খাবার মেটাবলিজম পরে যে ওয়েস্ট প্রোডাক্টটা হয়, সেটা হলো বেইজ বা ক্ষার। আর আমাদের বডিতে তিনটা জায়গা থেকে মূলত বেস উৎপন্ন হয়, লিখে রাখতে পারো ছোট ছোট ইনফরমেশন। সেগুলো হলো কিডনি, তারপরে লিভার, আর একটা হলো প্যানক্রিয়াস। এই তিনটা জায়গা থেকে বাইকার্বনেট বা ক্ষার উৎপন্ন হয়, লিখে রাখো। আমাদের বডিতে তিনটা জায়গা থেকে বাইকার্বনেট উৎপন্ন হয়, কি কি? কিডনি, লিভার এবং প্যানক্রিয়াস। ঠিক আছে? তো আমাদের বডিতে যখন কিডনি খারাপ থাকে বা কিডনি এই ভালো থাকে না, তখন আমাদের বডিতে কন্টিনিউয়াসলি এই ক্ষারের পরিমাণ বা বেইজের পরিমাণ বা বাইকার্বনেটের পরিমাণ কন্টিনিউয়াসলি বাড়তে থাকে। কেন? কারণ কিডনি এই বাইকার্বনেটের ভারসাম্য রক্ষা করতে পারে না। যদি এগুলো একটু জটিল, আর একটু পরে, কিন্তু একবার শুনো তাহলে কাজে দিবেই, পালানো নেই। অ্যাসিড বেস কিভাবে মেনটেন করে কিডনি? In acidic state, kidney retains bicarbonate and excrete hydrogen ion, whereas in alcoholic state, it excrete carbonate and retains hydrogen ion. এটা এখানে না বুঝলেও চলবে, আর কয়েকদিন পরে আমরা এমনি বুঝতে পারবো, হ্যাঁ? এবার আসি হলো রেনাল ফেলিওর লিডস টু মেটাবলিক অ্যাসিডোসিস। ইয়েস, রেনাল ফেলিওর। আচ্ছা, মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, ফারহানা পাইসানো বাদে কে কে এখানে বুঝো কেউ? অথবা তো কি কেউ পড়ছো? এগুলো তো শুনছো না, রেনাল মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যালকালোসিস? শুনছিলা এই নামগুলা এর আমি আগে পড়ছি। কখনো? পড়ছিলা না? সোজা কথা কি রিপিটই জানো? করিনি। হ্যাঁ, যখন কিডনির কাজ কি? ওয়েস্ট প্রোডাক্টটা বডি থেকে বের করে দেয় ইউরিনের মাধ্যমে, তাই না? এখন কথা হলো, উম, আমাদের কিডনি কি তৈরি করে? বাইকার্বনেট। একটু আগেই বললাম আমাদের তিনটা জায়গা থেকে বাইকার্বনেট বা ক্ষার উৎপন্ন হয়, কি কি? কিডনি, লিভার, একটা হলো প্যানক্রিয়াস। এখন কথা হলো, বডিতে ওয়েস্ট প্রোডাক্ট, মানে কিডনি জনিত ওয়েস্ট প্রোডাক্ট বা ক্ষারের পরিমাণ বেড়ে যায়। তো এই ক্ষারের নাম কি? HCO3, তাই না? এই যে HCO3, মানে কি হয়, কিডনি যখন তোমার কোনো উইক থাকে বা কিডনির কোনো প্রবলেম থাকে, কিডনি তোমার এই ওয়েস্ট প্রোডাক্ট লাইক বাইকার্বনেটটা বের করে দিতে পারে না। ফলে কি, বাইকার্বনেট মানে কি? H+ আয়ন। ঠিক আছে? কিডনি যখন
তোমার এই বাইকার্বনেটটা বাইকার্বনের হাইড্রোজেন আয়ন ইউরিনের মাধ্যমে বের করে দিতে পারে না, তখন কি হয় আমাদের বডিতে হাইড্রোজেনের আয়নের পরিমাণ বেড়ে যায়। আর কিডনি দ্বারা যেহেতু মেটাবলিক কাজগুলো হয়, এই জন্য কিডনি ফেলিওর পেশেন্টদের মেটাবলিক অ্যাসিডোসিস হয়। এটা যদি এখন এতটুকু হালকা মনে রাখতে পারলেও চলবে, জাস্ট এতটুকু মনে রাখো, এর বেশি না বুঝলে হলো। এরপরে আরেকটা কাজ ছিল, যে কিডনির আরেকটা কাজ হলো যে ভাইটামিন ডি সিনথেসিস করা। হ্যাঁ, আমরা এর আগেও বলেছিলাম ভাইটামিন ডি অ্যাক্টিভেশন এন্ড ফাংশন অফ কিডনি। ভাইটামিন ডি অ্যাক্টিভেট করতে এবং এটা কাজ করতে কিডনির একটা ভূমিকা আছে, এবং এটাও আমরা বলেছিলাম ভাইটামিন ডি এবং ক্যালসিয়ামের সম্পর্ক হলো সমানুপাতিক। মানে কি, ভাইটামিন ডি কমে গেলে ক্যালসিয়ামও কমে যাবে, ভাইটামিন ডি বেড়ে গেলে বডিতে ক্যালসিয়ামের পরিমাণও বেড়ে যাবে, এটা আমরা জানি। এখন কথা হলো কিডনি ফেল হয়েছে, হ্যাঁ, কিডনি ফেলিওর পেশেন্টের আমরা কিডনি ফেলিওর পেশেন্টের ভাইটামিন ডি কম থাকবে কেন? কারণ ভাইটামিন ডি, কিডনির কাজ হলো ভাইটামিন ডি কে অ্যাক্টিভেট করা, তাই না? কিন্তু কিডনি নিজেই তো নষ্ট, সে কিভাবে ভাইটামিন ডি অ্যাক্টিভেট করবে? তার মানে কি, ভাইটামিন ডি অ্যাক্টিভেট কম হবে, মানে ভাইটামিন ডি এর প্রপার কাজ করতে পারবে না। আর ভাইটামিন ডি কাজ করতে না পারলে ক্যালসিয়ামও কাজ করতে পারবে না। কিন্তু আমরা তো জানি যে আমাদের কি বলে, বোন হেলথের জন্য ভাইটামিন ডি এবং ক্যালসিয়াম দুইটাই গুরুত্বপূর্ণ। এই জন্য দেখবা যাদের কিডনি প্রবলেম হয় তাদের কিন্তু বোন রিলেটেড প্রবলেমও হয়। ঠিক আছে, যাদের কিডনি বা ক্রনিক রেনাল ফেলিওর বা সিকেডি থাকে তাদের কিন্তু তোমার এই বোনস রিলেটেড ব্যথা প্রবলেম দেখা দেয়, বিভিন্ন প্রকার প্রবলেম দেখা যায়, সেটা আমরা দেখবো ভবিষ্যতে। জাস্ট এতটুকু বোঝার চেষ্টা করো। আর এটা আরেকটা জিনিস, এটাও বলছিলাম এন্ডোক্রাইনোলজি পড়ার সময়, যখন ক্যালসিয়াম বডিতে আমরা এটাও বলেছিলাম যে ভাইটামিন ডি এবং ক্যালসিয়ামের সম্পর্ক হলো সমানুপাতিক। মানে কি, ভাইটামিন ডি কমে গেলে ক্যালসিয়ামও কমে যাবে, ভাইটামিন ডি বেড়ে গেলে ক্যালসিয়াম বেড়ে যাবে। আর ক্যালসিয়াম কমে গেলে ফসফরাস বেড়ে যাবে। রিমেম্বার, ক্যালসিয়াম এবং ফসফরাসের সম্পর্ক হলো কি, ব্যস্তানুপাতিক। মনে আছে? ক্যালসিয়াম হুম। হ্যাঁ, ক্যালসিয়াম এবং ফসফরাসের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। মানে ক্যালসিয়াম কমে গেলে ফস আজকে এই স্লাইড থেকে একটা কোশ্চেন পাইছিলাম তাই আপনার এই স্লাইডটা থেকে। হ্যাঁ, না, এগুলো হ্যাঁ, এগুলো এই যে খুবই কমন, ফসফরাস এটা কিডনি পাওয়া যায়। পেশেন্টের যে ফসফরাস ভিত্তি, হুম, মানে এখানে ছিল যে কিডনি পেশেন্টের কোনটা বেড়ে যাবে, ফসফরাস, তখন কারণ এই যে ক্যালসিয়াম কমে যাবে। হ্যাঁ, ইলেক্ট্রোলাইট। হ্যাঁ, এই আচ্ছা, এই যে এইগুলা যে এই মানে এগুলা যে কমে যায় বেড়ে যায়, মানেই তো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স না, সোজা কথা, বুঝছো? কারণ হ্যাঁ, ক্যালসিয়াম, ফসফরাস, ভাইটামিন ডি, এগুলো সবই তো মানে মিনারেল বা মানে ইলেকট্রোলাইট, যেটাই বলি না কেন, এগুলাই কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ঘটায়। ঠিক আছে, আর ক্যালসিয়াম কমে গেলে ফসফরাস বেড়ে যাবে, এটা হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক। হ্যাঁ, আবার ক্যালসিয়াম বেড়ে গেলে ফসফরাস কমে যাবে, এটাই বোঝার বিষয় আছে। আর আমরা ভাইস এ ভার্সা, ইয়া। হ্যাঁ, ভাইস ভার্সা আর কি, রাইট। আর যেহেতু ক্রনিক রেনাল ফেলিওর পেশেন্টের ফসফরাস বেড়ে যায়, তাই এই ধরনের পেশেন্টদের জন্য ফসফেট বাইন্ডার্স ড্রাগ গুলা ব্যবহার করে। মনে আছে ফসফেট বাইন্ডার্স ড্রাগের কথা? মনে নেই না, কারোই মনে নেই? আছে তো ভাইয়া। দেখি বলো তো, তো কি বলতে পারো ফসফেট বাইন্ডার্স, দু একটা ফসফেট বাইন্ডার্স ড্রাগের নাম? এগুলা যা শুনতেছে সব, একমাত্র রুনা বাদে সবাই শুনছে এই কথাগুলো। পারবা নাকি? পারবা না কেউ? বিস্ফোরণ হ্যাঁ, বিস্ফোরণ কি? বাষ্পীরন? বিস্ফোরণ জানি। আহ তোমরা কি কোনো অ্যান্টাসিড রিলেটেড কোনো ড্রাগের নাম টাম পড়ছো? অ্যালুমিনিয়াম কন্টেইনিং কোনো ড্রাগের নাম টাম পড়ছো? সিভিলামের, ক্যালসিয়াম বেসড কোনো নাম শুনছো? মিল্ক অফ ম্যাগনেসিয়াম, এই বাংলাদেশে পাওয়া যায় মিল্ক অফ ম্যাগনেসিয়াম, শুনছো? খালি পেটে একটা, ভরা জি পেটে আরেকটা, ক্যালসিয়াম অ্যাসিটেট, জি এই সব ভুলে গেছে সবাই। ক্যালসিয়াম অ্যাসিটেট, ক্যালসিয়াম কার্বনেট, তারপরে সিভিলামের,
অ্যান্টাসিড গুলাই তো জি ফসফেট বাইন্ডার। খাবারের সাথে যখন দেয় তখন হচ্ছে এগুলা ফসফেট বাইন্ডার হিসেবে কাজ করে। জি আর খাবারের খালি পরে পেটে যদি দেয় খেলে হয়, হ্যাঁ, আফটার 2 আওয়ার্স খালি পেটে খেলে এটা হয়ে যায় অ্যান্টাসিড। সংকেত দিতেছি তাও পারেন। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, এই এই জন্য দেখবা যাদের সিকেডিয়াস থাকে বা কিডনিতে প্রবলেম থাকে তাদেরকে ফসফেট বাইন্ডার্স হিসেবে এই মিল্ক অফ ম্যাগনেসিয়া ব্যবহার করা হয় খুবই কমনলি। তাদেরকে খাবারের সাথে খেতে বলে কেন? কারণ এটা এই যে খাবারের সাথে যে ফসফরাস গুলো থাকে এটা এইগুলাকে স্টুলের এইগুলার সাথে এই ক্যালসিয়াম কার্বনেটেড ড্রাগ গুলা ওই খাবারের ফসফরাস গুলাকে নিজের সাথে বাইন্ড করে স্টুলের মাধ্যমে বের করে দেয়। এভাবে বডির ফসফরাস লেভেল মেনটেন করে। এবার আসি হলো আরেকটা জিনিস একটু জেনে নেই হালকা করে, রিজন ফর অ্যাসিডোসিস উইথ রেনাল ফেলিওর। রেনাল ফেলিওর পেশেন্টদের কেন অ্যাসিডোসিস হয়? কারণ হাইড্রোজেন আয়ন বেড়ে যায় বডিতে। কারণ কিডনি তো এই হাইড্রোজেন আয়ন মানে HCO3 মানে বাইকার্বনেট, হ্যাঁ, HCO3 মানে ক্ষার। তো হাইড্রোজেন আয়নটাকে সে বের করতে পারে না, ফলে কি হয় তোমার বডিতে অ্যাসিডোসিস বেড়ে যায় এবং কিডনি আনএবল টু প্রডিউস বাইকার্বনেট, এবং কিডনি কিন্তু এই বাইকার্বনেট উৎপন্ন করতে পারে না। কারণ কারণ কিডনি নিজেই তো দুধ। সে এই এগুলা সে কিভাবে তৈরি করবে বা কিভাবে বের করবে, যার ফলে কি হয় বডিতে অ্যাসিডোসিস। হাইড্রোজেন H+ আয়ন মিন্স অ্যাসিডোসিস, হ্যাঁ। আর সোডিয়াম এবং পটাশিয়ামের সম্পর্ক কি মনে আছে? সোডিয়াম এবং পটাশিয়ামের সম্পর্ক? রিভার্স। হ্যাঁ, একটু বাড়ে ব্যস্তানুপাতিক। একটু কমে। হ্যাঁ, সোডিয়াম বাড়লে পটাশিয়াম কমে এবং পটাশিয়াম বাড়লে সোডিয়াম কমে, এরকম। এরপরে আরেকটা ফাংশন হলো আমাদের কিডনির, সেটা হলো এরাইথ্রোপোয়েটিন ফ্রম দ্য জোস্টাম গ্লোমেরুলার অ্যাপারাটাস হুইচ স্টিমুলেট এরাইথ্রোপোয়েসিস। মানে কিডনির আরেকটা ইম্পর্ট্যান্ট ফাংশন হলো এরা আমাদের মানে আরবিসি প্রোডাকশনে সাহায্য করে, হ্যাঁ, মানে রেড ব্লাড সেল যে প্রসেস অফ মেকিং আরবিসি, এর মানে হলো এরাইথ্রোপোয়েসিস। ঠিক আছে? তো রেনাল ফেলিওর পেশেন্টের যাদের রেনাল ফেলিওর থাকে তাদের কিন্তু ক্রনিক অ্যানিমিয়া থাকে কেন? আরবিসিতে কেন অ্যানিমিয়া মানে কি? ল্যাক অফ অক্সিজেন ইন দি ব্লাড, তাই না? ল্যাক অফ অক্সিজেন ইন দি ব্লাড। তো একটা জিনিস একটু হালকা করে দেখায় দিই, এটাও প্রয়োজন আছে দেখানোর, সেটা হলো আপনি কথা অনেক আসতে শোনা যায়। আসতেই বলতেছিলাম, গলা বসে গেছিল। দেখো, এটা যদি হয় আরবিসি, হ্যাঁ, ধর এটা হলো আরবিসি, এই গোলটা আরবিসির সাথে অ্যালবুমিন সবসময় লেগে লেগে থাকে। অ্যালবুমিন মানে প্রোটিন, প্রোটিন ভাষা থাকে। এই প্রোটিনের সাথে প্রোটিন কিন্তু এই প্রোটিনের সাথেই আরবিসিতে আরবিসিতে প্রোটিন মানে আমি যে অ্যালবুমিনের কথা বললাম না, অ্যালবুমিন, এই অ্যালবুমিন বা প্রোটিনটা আরবিসির সাথে লেগে থাকে এবং এই প্রোটিনের সাথে আবার অক্সিজেন লেগে থাকে, বুঝছো? এখন কথা হলো, তাহলে আমি কি বলছি, আরবিসির সাথে অ্যালবুমিন থাকে মানে প্রোটিন থাকে, অ্যালবুমিনের সাথে আবার অক্সিজেন থাকে, অক্সিজেন লেগে থাকে মানে মানে তাহলে ওভারঅল মানে কি, আরবিসি অক্সিজেন ক্যারি করে। ঠিক আছে? আরবিসি অ্যালবুমিনও ক্যারি করে, প্রোটিনও মানে অক্সিজেনও ক্যারি করে। এখন কথা হইলো, যাদের কিডনিতে প্রবলেম, ভালো করে শোনো, যাদের কিডনিতে প্রবলেম তাদের তো এই যে আরবিসি তৈরি হবে, এই আরবিসি তৈরি হওয়ার প্রসেসটাই তো মানে তোমার কমে যায় বা স্লো হয়ে যায়। তাহলে আরবিসি যদি প্রোডাকশনই না হয় তাহলে সে অ্যালবুমিনই বা কোন জায়গায় থাকবে, তার এই অক্সিজেনই বা কোন জায়গায় সে বাইন্ড করে ধরে রাখবে। এই জন্য কিডনি পেশেন্টদের আরবিসি বা এরাইথ্রোপোয়েসিস যখন কমে যায় তাদের এট এ টাইম এই মানে ব্লাডে অক্সিজেনের পরিমাণও কমে যায়, যার ফলে কি হয় তাদের ক্রনিক অ্যানিমিয়া হয়। রেনাল ফেলিওর পেশেন্টদের ক্রনিক অ্যানিমিয়া হয়। আমি কি বুঝাতে পারছি? বিষয়টা গেল কি তাইলে? ভাইয়া আরেকটু রিপিট করেন তো। আরেকবার রিপিট করেন। আচ্ছা, দেখো, এরাথ্রোপোয়েসিস মানে কি? এরাথ্রোপোয়েসিস মানে হলো প্রসেস অফ মেকিং আরবিসি। সোজা কথা, প্রসেস অফ মেকিং আরবিসি।
রেনাল ফেলিওর পেশেন্টদের এই ইউজুয়ালি ক্রনিক অ্যানিমিয়া থাকে। কেন? কারণটা হলো তাদের এরিথ্রোপয়েসিস আরবিসি প্রোডাকশনটা ঠিকমতো হয় না। এই কারণে। কেন হয় না? এই এরাইথ্রোপোয়েসিস মানে কি আরবিসি ফরমেশন। আরবিসির ভিতরে কি হয়? আরবিসি মানে রেড ব্লাড সেলের সাথে এই অ্যালবুমিনটা লেগে থাকে। মানে এরা জোড়ায় জোড়ায় থাকে। ব্যাচেলরে পড়ার সময় প্যাথোলজিতে দেখছিলাম আমরা যে এই আরবিসির সাথে প্রোটিন, আবার প্রোটিনের সাথে বা অ্যালবুমিনের সাথে লেগে থাকে অক্সিজেন। এইভাবে কিন্তু ব্লাডের ভিতর দিয়ে অক্সিজেন ক্যারি হয়। আরবিসি পুরো হোল বডিতে ঘুরে বেড়ায়। এখন কথা হলো যার কিডনিতে সমস্যা সে তাহলে কিভাবে এই আরবিসি তৈরি করবে, মানে আরবিসি প্রডিউস করবে? আরবিসি প্রডিউস বা আরবিসি কম মানে কি? তার অক্সিজেন লেভেল কম, কারণ সে তো ক্যারি করতে পারতেছে না। আর অক্সিজেন কার সাথে বাইন্ড হয়ে তারপরে ঘুরে বেড়ায় হোল বডিতে। যে আর অক্সিজেন কার সাথে ঘুরে বেড়ায়? আরবিসির সাথে। যেহেতু আরবিসি তৈরি হইতেছে না, অক্সিজেন তাহলে কোন জায়গাতে ঘুরবে, কার সাথে ঘুরবে? এই জন্য তোমার কিডনি পেশেন্টদের মানে ক্রনিক রেনাল ফেলিওর বা ক্রনিক সিকেডি পেশেন্টদের কিডনি এই কিডনিতে প্রবলেম হলে তাদের কিন্তু মূলত অক্সিজেন লেভেলও কম থাকে বা ক্রনিক অ্যানিমিয়া থাকে। আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া বুঝতে পারছি। ওই দিন আমাদের একটা মেল পেশেন্ট যার হিমোগ্লোবিন কম। হুম, এখন ফিজিশিয়ানে প্রশ্ন করে আপনার কি ব্লাডের সাথে রেড কালার যায় না কালো কালার ব্লাড যায়? হুম, হুম, তো রোগী বলছে যে না, আমার স্টুলের সাথে কোনো ব্লাডই যায় না। হুম, তখন তো উনি ক্রিয়েটিনিন লেভেল করতে দিছেন। হুম, ওনার হুম। ক্রিয়েটিনিন আসছে 3। ওরে বাবা, তখন অনেক বেশি। তখনই মেল পেশেন্টের তো হিমোগ্লোবিন নরমালি তো কমার এত, কথা না, হ্যাঁ, এটা তো কারণ কজ বার করতে হবে। তখন এই ডাক্তার ইয়েতে লেখছে ইরাইথ্রোপোয়েটিন সমস্যা। ইয়েস। তা যত দিন যাবা এই জিনিসগুলো জানতে বুঝতে পারলে না অনেক ভালো লাগে। দেখবা তখন মানে ডিউটি করেও মজা পাওয়া যায়। স্টুলের বিষয়টা কেন জিজ্ঞেস করলো? যদি লোয়ার ইয়েতে হয় তাহলে তো রেড কালার ব্লাড যাবে, তো হেমোরয়েডস বা পাইলস জাতীয় যদি সমস্যা থাকে। আপার জিআই সমস্যা হলে তো ব্ল্যাক কালার স্টুল হবে। হুম, রাইট। তো ওনার এইরকম কিছুই নেই। এইগুলো সমস্যা। হ্যাঁ, সব রোগীর হিমোগ্লোবিন কম থাকলে সবসময় জিজ্ঞেস করে কোনো জায়গা দিয়ে ব্লাড যায়, স্টুল বা ইউরিন। পরে ভাইয়া টেস্ট করে ইউরিন কি রেড কালার বা স্টুল, পরে ভাইয়া স্টুল ওবিডি দেয়। ওইটা যদি পজিটিভ আসে তাহলে বুঝে যে স্টুল দিয়ে ব্লাড যাচ্ছে, এর জন্য এনিমিক। হ্যাঁ, আর কিডনি পেশেন্টদের ক্ষেত্রে কেন হয় এটা তো আমরা বললামই। এরাইথ্রোপোয়েসিস যখন তোমার হ্যাম্পার হয়, মানে আরবিসি প্রোডাকশন যখন ইয়ে হয়। আর এই এরাইথ্রোপোয়েসিস বা আরবিসি প্রোডাকশন যাতে বাড়ে এই জন্য কিছু ড্রাগ দেওয়া হয়, যেটাকে এরাইথ্রোপোয়েটিন আলফা, ডারবেপোয়েটিন আলফা, এই ড্রাগগুলো ব্যবহার করা হয়। আর হিমোগ্লোবিন যদি লেস দেন 10 মিলিগ্রাম অথবা থাকে, কি জানি বলে, এই এরিথ্রোপয়েটিন তারপরে ডারবেপোয়েটিন এদের কখন দেওয়া হয়? যদি হিমোগ্লোবিন লেস দেন 10 মিলিগ্রাম থাকে তবে এটা দেওয়া হয়। ঠিক আছে? আমি কি বুঝাতে পারছি? এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো দিয়ে কোশ্চেন অনেক হয়। হ্যাঁ, মাথায় রাখতে হবে কিন্তু। বুঝা গেছে? আশা করি বুঝেছ। এই ছিল কিডনির ফাংশন। এরপর আসলে ইউরেটার। ইউরেটার হলো এই যে কিডনিতে তো মানে তোমার মানে কিডনি তো ফিল্টার করে, ফিল্টারের যে মূত্র বা ইউরিন যে উৎপন্ন হয় সেটা এই কিডনির এই টিউবের ভিতর দিয়ে এই যে টিউব হয়ে দেন আমাদের সরাসরি ব্লাডারে এসে পড়ে। ইউরিনারি ব্লাডারে কি হয়েছে জমা হয়। কিডনি থেকে উৎপন্ন যে ইউরিন এটা ইউরিনারি ব্লাডারে এসে উৎপন্ন হয়, দুই সাইড থেকে দুইটা। এটা হলো ইউরেটার। এই ইউরেটার প্রায় 25 থেকে 35 সেন্টিমিটার লং হয়। contains uterovesical valve that prevent backflow of urine into uterus. Yes. আর কথা হলো এই যে টিউবটা আছে এই টিউবের ইয়েটাতে অনেক সময় তো এখন যদি কোনো কারণে এরকম হয় আমরা অনেক সময় শুয়ে থাকি অথবা উল্টায় থাকি, ধরো পা উপরে মাথা নিচে, এমন যদি হয় তাহলে তো ইউরেটারের ভিতর থেকে ইউরিনটা আবার কিডনির দিকে চলে যাওয়ার কথা, তাই না? যদি কারো হাত পা উপরে, সরি, পা উপরে থাকে মাথা নিচে থাকে, তাইলে এই ইউরেটারের ভিতর থেকে
ইউরিনটা কিন্তু কিডনি থেকে চলে যাওয়ার কথা। কিন্তু আমাদের এই ইউরেটার ভিতরে এক ধরনের ভালভ আছে। ভালভের কাজ হলো কি ডিরেকশন একমুখী রাখা। মানে যেই ইউরিনটা কিডনি থেকে ইউরেটারের দিকে যাবে সেটা আর কি ইউরেটার থেকে কিডনি দিকে ব্যাক করবে না। এটাই হলো ভালভের কাজ, মানে একমুখী রাখা। এখন কথা হলো এটাকে বলে ইউটেরোভেসিক্যাল ভালভ। হ্যাঁ, কিন্তু কোনো কারণে যদি এই ভালভ কাজ না করে, এই ভালভ যদি কোনো কারণে কাজ না করে, তখন এই ব্লাডার হতে ইউরিন ব্যাক ফ্লো হয়ে তোমার কিডনির দিকে ট্রান্সফার হয়ে যায়। এটাকে পাইলোনেফ্রাইটিস, সিভিয়ার লেভেলের ইনফেকশন, পাইলোনেফ্রাইটিস। হ্যাঁ, মানে কিডনিতে ইনফেকশন হয়। পাইলোনেফ্রাইটিস মিন্স কিডনিতে ইনফেকশন। এটা অনেক সময় ইউরিনারি ব্লাডারে, হ্যাঁ, ব্লাডারের ইউরিন যখন কিডনিতে ব্যাক ফ্লো করে তখন এটাকে বলা হয় মানে ব্যাক ফ্লো করার ফলে কিডনিতে যে ইনফেকশন হয় তখন এটাকে বলা হয় পাইলোনেফ্রাইটিস। খুবই কমন, সরি কমন না, বাট অনেকের হয় পাইলোনেফ্রাইটিস। এবার আসি হলো ইউরিনারি ব্লাডার। এই যে আমাদের ইউরিনারি ব্লাডার গতকাল তো দেখাইছিলাম। এই ইউরিনারি একটা এর প্রায় এক এক মানে 1 লিটার থেকে 1 লিটার 800 ml এর মতো, 1000 থেকে 1800 ml এর মতো ইউরিন ধরে রাখতে পারে। Moderately, moderately full bladder can hold about 500 ml of urine. মানে সর্বোচ্চ তোমার 1000 থেকে 1800 ml থাকে, বাট এর বেশিও থাকতে পারে, ম্যান টু ম্যান ভিত্তি। Moderately full bladder can hold about 500 ml of urine. Bladder wall is formed of detrusor muscle and bladder neck is formed of trigon muscle. Contraction, detrusor, and relaxation of trigon releases urine. Yes, গতকাল এটাই বলেছিলাম। দেখো, এই যে ব্লাডারের ইনার যে লাইনিং বা মাসেল, এটাকে বলা হয় ডেট্রুজার মাসেল। আর এই ব্লাডারের যে নেক, এটাকে বলা হয় স্পিংচার বা ট্রিগন মাসেল। এটাকে স্পিংচার অথবা স্পিংচার না, ট্রিগন মাসেল বলা হয়। এই নেক অফ দি ব্লাডার এটাকে বলে ট্রিগন। আর ইনার ওয়াল অফ দি ইউরিনারি ব্লাডার ইট ইজ কল্ড ডেট্রুজার। ইম্পর্টেন্ট, এটা তো গতকালে কয়েকবারই দেখাইছি। ভেরি ইম্পর্টেন্ট এই দুইটা মাসেলের জিনিস, এবং এটা কোশ্চেনে তো আসে। আর কিভাবে ইউরিন হয়? ইউরিনারি ব্লাডারের ইনার সাইড যখন কন্ট্রাক্ট করে এবং ট্রিগন মাসেল যখন রিল্যাক্স করে তবে ইউরিন পাস হয়। মানে এখানে কন্ট্রাকশন আর এখানে রিল্যাক্স, এই যে এখানে নেক বা ট্রিগন মাসেল এখানে যদি রিল্যাক্স হয় তবে এখানে চাপ দেওয়ার ফলে ইউরিন সহজেই ইজিলি বের হয়ে আসবে ইউরেথ্রা দিয়ে। কিন্তু কোনো কারণে যদি ট্রিগন মাসেল টাইট বাট ইউরিনারি ব্লাডার কন্ট্রাক্ট, তখন কিন্তু ইউরিন বের হবে না। এটাই বলা হয়েছে। কন্ট্রাকশন অফ ডেট্রুজার এন্ড রিল্যাক্সেশন অফ ট্রিগন releases urine. এরপর হলো ইউরেথ্রা, approximately 3 to 5 centimeter long in women and 20 centimeter long in men. Yes. এই যে ইউরেথ্রা, ইউরিনারি ব্লাডার থেকে যে লাইনটা আসে, ইউরিনটাকে নিয়ে আসে বাইরের দিকে, সেটা হলো ইউরেথ্রা। সাধারণত ফিমেলদের ক্ষেত্রে এই এই ইয়েটা তোমার ইউরেথ্রাটা 3 থেকে 5 সেন্টিমিটার লম্বা হয়, আর ছেলেদের ক্ষেত্রে প্রায় 20 সেন্টিমিটার লম্বা হয়। আর এই মহিলাদের এই লেংথ, মানে ইউরেটার এই ইউরেথ্রার লেংথ এত কম হওয়ার কারণে কিন্তু তারা খুব বেশি ভালনারেবল টু ইউটিআই। রিমেম্বার, কেন মহিলাদের এত ইউটিআই হয়? এটার অন্যতম একটা কারণ হলো শর্ট ইউরেথ্রা। ঠিক আছে, এটা অন্যতম একটা কারণ। মহিলাদের মানে ইউটিআই হওয়ার অন্যতম একটা কারণ হলো শর্ট ইউরেথ্রা। আর গতকালকে পড়েছিলাম, আজকে আরেকবার একটু বলি যে ইউরিনারি কোলিনার্জিক এবং অ্যান্টি কোলিনার্জিক। কোলিনার্জিক মিন্স যে ড্রাগগুলো ইউরিনারি ব্লাডার থেকে ইউরিন বের করতে সাহায্য করে, লাইক বিথানিকল। কোলিনার্জিক মিন্স ওয়েট, মানে কি বডি থেকে যেটা বের করে দেয়, মানে ভেজা ফেলে, সেটা হলো কোলিনার্জিক। আর অ্যান্টি কোলিনার্জিক মিন্স ড্রাই, মানে যারা যেসব বৃদ্ধরা বা বয়স্ক লোকেরা ইউরিন ধরে রাখতে পারে না, মানে বাথরুম আসছে এটা সেন্স করে বাথরুমে যাইতে যেতেই প্রস্রাব করে দেয়, এরা হলো মানে কি বলে, ইউরিনারি ইনকন্টিনেন্স,
মানে ইউরিন ধরে রাখতে পারে না, তাদের জন্য অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ ব্যবহার করা হয়। লাইক কি? ইউনারি অ্যান্টিকোলিনার্জিক ব্যবহার করা যায় লাইক কি? প্রোপানথেলিন, ব্রোমাইড, অক্সিবিউটারিন, সলিফিনাসিন, টোলটেরোডিন। এই স্লাইডটা অনেকবার পড়ো, কোশ্চেন পাবা না এমন হবে না কখনোই। এটাও বলেছিলাম গতকালকে যে ড্রাগস উইথ অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট মানে কেরা ইউরিন ধরে রাখতে সাহায্য করে, লাইক কি? অ্যান্টিহিস্টামিন, অ্যাট্রোপিন, ইমিপ্রামিন বা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, তারপরে অ্যান্টিসাইকোটিক লাইক কি বলে হ্যালোপেরিডল, এর ভিতরে এই প্রবলেমটা আছে, অ্যান্টিকোলিনার্জিক ফাইন্ডিংস আছে। তারপরে লিভোডোপা কার্বিডোল, এটা ইয়েতে অ্যালজাইমার ডিজিজে খুব ব্যবহৃত হয়। তারপরে ইউরিনারি অ্যান্টিকোলিনার্জিক মানে এটা তো আমরা অলরেডি পড়ে ফেলছি, এটা তো আম, কি বলে কিসের যারা অ্যালজাইমার ডিজিজ? পার্কিনসন ডিজিজ। লিভোডোপা কার্বিডোপা কি অ্যালজাইমারের কথা বলছি? পার্কিনসন, পার্কিনসন। হ্যাঁ, হ্যাঁ, পার্কিনসন। কত কিছু মনে রাখবো বলো, কত অশান্তি চারপাশে। আহ, আর আনন্দে আছো তো না, ভাল লাগতেছে না, মাথার উপরে ফ্যান করতেছে তো, পৃথিবীর খোঁজ খবর রাখো না। জি, আপনার কারেন্ট নাই? না, কারেন্ট আছে আমার, কিন্তু বাইরে তো অনেক গরম আসলে, এই যে অনেক গরম আসলে, কিন্তু খুব সুখী আছি ভাইয়ার কারেন্ট ভাইয়া। আছে? না না ওই আছে, আমাদের থাকবেন। এদিকে কারেন্ট আছে, আল্লাহ বাঁচাইছে। বাইরে প্রচন্ড গরম, আমার আজকে বমি এসে পড়ছে না, বাইরে। সে তো আপনাকে বলছে আপনার কারেন্ট আছে কিনা। ও, আমাদের চারপাশে কারেন্ট থাকে বুঝছো, আমরা নিজেরাও কারেন্ট। যাই হোক, ইউরিনারি অ্যান্টিকোলিনার্জিক তো বলতেছি যে এরা যেসব পেশেন্টরা, বিশেষ করে বৃদ্ধরা যারা তোমার ইউরিন ধরে রাখতে পারে না বয়স্ক জনিত কারণে, তাদেরকে এই অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, ইউরিনারি অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, তাদেরকে প্রস্রাব ধরে রাখতে সাহায্য করে এই ড্রাগগুলো। প্রোপানথেলিন, ব্রোমাইড, অক্সিবিউটারিন, সলিফিনাসিন, টোলট্রোডিন, এটা খুবই কমনলি ব্যবহার, খুবই, এবং এখান থেকে পাবাই কোশ্চেন, মাস্ট 10 ক্লাসের 100% আসে। আর কোন কোন কারণে এই তোমার কি বলে ইনকন্টিনেন্স অথবা ইউরিনারি ইনকন্টিনেন্স অথবা কন্টিনেন্স হয়? ইনকন্টিনেন্স মানে কোন কারণে যে তোমার ইউরিনারি ব্লাডার প্রস্রাব ধরে রাখতে পারে না, আর ইনকন্টিনেন্স হলো কোন কারণে ব্লাডার ইউরিন ধরে রাখতে পারে না, আর কন্টিনেন্স হলো একই, কোন কারণে প্রস্রাব ধরে রাখে কিন্তু বের করতে পারে না, এরকম। তো এরকম কিছু কন্ডিশন হলো ইউরিনারি ইউরিনারি ইনকন্টিনেন্স অথবা ইউরিনারি কন্টিনেন্সের একটা অন্য কিছু কারণ আছে, সেটা হলো নিউরোজেনিক ব্লাডার বলা হয়, যেটাকে নিউরোজেনিক ব্লাডার বলা হয়। নিউরোজেনিক ব্লাডার মানে কি? নার্ভাস রিলেটেড ইস্যুর কারণে যখন ইউরিনারি ব্লাডার হয়, ধরে রাখবে প্রস্রাব বের করতে দিবে না, অথবা প্রস্রাব বের হবে ধরে রাখতে পারবে না, দুটোর একটা যে কোনো একটা হতেই পারে, এটাকে বলা হয় নিউরোজেনিক ব্লাডার। এমন একটা কিছু কন্ডিশন আছে যেটাকে বলে মাল্টিপল স্ক্লেরোসিস, এটা নার্ভাসের রোগ, নার্ভাসের মায়েলিন শীথ, মাল্টিপল মায়েলিন শীথের রোগ, নার্ভাস সিস্টেম মানে কি বলে নিউরনের। তারপরে স্পাইনাল কর্ড ইনজুরি, এটার কারণে এটা হতে পারে স্পাইনা বিফিডা, এটা তো আমরা জানি বাচ্চাদের হয়। আর হলো ডায়াবেটিক মেলিটাসের কারণেও নিউরোজেনিক ব্লাডার হতে পারে। আর আমরা অলরেডি জানি অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ কোন কোন জায়গায় কন্ট্রাইন্ডিকেটেড, কেন? কারণ এরা এই রোগগুলাকে আরো বেশি খারাপ করে দেয়। মানে একে তো আসছে চোখে গ্লুকোমা নিয়ে, ধরো একটা পেশেন্ট গ্লুকোমা নিয়ে গেছে, তাকে অ্যান্টিকোলিনার্জিক দিলে এরপরে চোখই বাদ, চোখ ফেলে দিতে হবে, এমন কন্ডিশন হয়ে যাবে। আসছে হয়তো চশমা অথবা লেজার মেজার করলে ঠিক হয়ে যেত, এরপরে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দিয়ে দিছে, তার চোখই বাদ, এরপরে দেখবেন অন্ধ হয়ে যাবে, এরকম এরকম হয়ে যাবে কন্ডিশন এই ড্রাগ গুলা দিলে। মানে নিচের কন্ডিশন গুলোর সাথে অ্যান্টিকোলিনার্জিক অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডেড, কারণ এরা উপকারের চেয়ে অপকার বেশি করবে। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ গুলো তাদের উপকারের চেয়ে অপকার বেশি করবে। লাইক কি কি এরকম ধরনের গ্লুকোমা, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া, তারপরে জিইআরডি, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, হায়াটাল হার্নিয়া, প্যারালাইটিক ইলিয়াস, গতকালকে বলা হয়েছিল। আর দেখো তোমার এই যে ইউরেথ্রা কত বড়, হ্যাঁ, ছেলেদের, এই জন্য ছেলেদের তো অনেক বড়, হ্যাঁ, আর প্রায় 20 সেন্টিমিটার মতো লম্বা, এই জন্য ছেলেদের ইউটিআই তুলনামূলক কম। আর অন্যতম মেয়েদের অন্যতম প্রধান কারণ হলো, অন্যতম আরেকটা কারণ হলো ইউটিআই হওয়ার, তাদের শর্ট ইউরেথ্রা থাকার কারণে তাদের ইউটিআইটা খুবই কমনলি দেখা যায়, 3 to 5 সেন্টিমিটার।
এই যে এই যে দেখো এই যে বিপিএইচ সম্পর্কে যেহেতু আসছে একটু বলে দিই। আমরা already বলছি যে বিপিএইচ কেন বিপিএইচ এ ইউরিনারি অ্যান্টিকুলিনারি কন্টেন্ট, কারণ বিপিএইচ বা বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া কি সাধারণত এই এই প্রোস্টেটটা সাধারণত এরকম থাকে, মানে ছোটই থাকে, কিন্তু যখন বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া হয়, এই দেখো এই যে ইউরেথ্রা সরি ইউরিনারি ব্লাডার থেকে ইউরেথ্রা হয়ে যে ইউরিন বের হয়ে আসবে, সেখানে নর্মালি প্রোস্টেটের অবস্থান কিরকম থাকে। আর বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া মানে বিপিএইচ যখন হয়, মানে প্রোস্টেট যখন বড় হয়ে যায়, তখন এই ইউরেথ্রার উপরে চাপ দেয়, দেখো ইউরেথ্রা চেপে জায়গা চিকন হয়ে গেছে, মারাত্মক চিকন হয়ে গেছে, ফলে কি হয় বিপিএইচ এ এই প্রোস্টেট বড় হয়ে যাওয়ার কারণে ইউরিন এই ব্লাডার থেকে সহজে ইউরেথ্রা দিয়ে বের হয় না। আর এই কন্ডিশনে যদি অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দেওয়া হয়, তখন একদম আরো বেশি খারাপ হয়ে যাবে, পেশেন্টের ইউরিন বের হবেই না, এরকম কন্ডিশন হয়ে যাবে। এই জন্য বিপিএইচ এ অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ কন্ট্রাইন্ডিকেটেড। এই যে নর্মাল প্রোস্টেট ভার্সেস প্রোস্টেট। আরেকটা ছিল প্রোস্টেট ক্যান্সার, সেটা হলো আলাদা, যে প্রোস্টেটের যখন ক্যান্সার সেটা হলো প্রোস্টেট ক্যান্সার। এবার আসলে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। It includes testis, epididymis, vas deferens, and accessory glands. Testis কি has both exocrine function and endocrine function. লাইক এক্সোক্রাইন ফাংশন বলতে কি বুঝতেছো? এখানে মনে করো তোমার লাইক কি প্রোডিউস স্পার্ম, এক্সোক্রাইন ফাংশন বলতে স্পার্ম প্রোডিউস করে, তারপর এন্ডোক্রাইন ফাংশন হলো কি আম, কি বলে টেস্টোস্টেরন তৈরি করে এটসেট্রা। এবং আরেকটা জিনিস বলে দিই যে 25 to 30% ইজাকুলেশন, এটা কিন্তু কোশ্চেনে পাওয়া গেছে বেশ কয়েকবার। 25 to 30% ইজাকুলেশন হয় হলো টেস্টিস থেকে। 25 to 30 আর 70% আয় হচ্ছে যে সেমিনাল ভেসেল। বুঝি নেই। 25 to 30% আয় হচ্ছে টেস্টিসে, আর 70% আয় হচ্ছে যে সেমিনাল ভেসেল। হ্যাঁ, সেমিনাল বেসিক্যাল। আমরা ভালোই অ্যানাটমি জানি। হ্যাঁ, তবে এনক্লেক্স এর জন্য পড়তে হয়, বুঝছো? এগুলা পাওয়া যায়, কোশ্চেন প্র্যাকটিস করলে এগুলা চলে আসে, সমস্যা হয় না। বুঝি নেই। আমি দিন পড়লে তো ওনারাও পারবে না, বলেন তাই এত হ্যাঁ, মানে তো কি বলে তুমি কালি খায় নিও, বুঝছো? নাহলে কপালে কালি দিয়ে নিও যাতে না লাগে। পায়ে লিখে অ্যানাটমি নিও। থেকে কম কোয়েশ্চন আসে না, এনক্লেক্সে অ্যানাটমি থেকে। অ্যানাটমি থেকে খুব একটা আসে না, তবে অ্যানাটমি না বুঝলে তুমি অনেক কিছু, মানে অ্যানাটমি যদি তো আমরা পড়াই না ওইভাবে, হালকা একটু বুঝতে হয়, কিছু কিছু জায়গায় আসলে অ্যানাটমির প্রয়োজন পড়ে, বুঝতে হয়। তো আমি যদি বলি যে তুমি কি বলে ইউরেথ্রার অবস্থান কই, তুমি যদি না ইমাজিন করতে পারো কই, তোকে যদি স্লাইডে না দেখা হয়, অথবা তুমি নিজে যায় যদি না খোঁজো যে স্পারমাটিক কর্ড কেমন অথবা ইউরেথ্রা কেমন, তাই তুমি তোমার জন্য বোঝা টাফ হয়ে যাবে, মুখস্থ বিদ্যার মতো কাজ করবে, কঠিন মনে হবে তখন। আমি আসলে একটা জিনিস না বুঝলে ওই জিনিসটা ছবি আকারে দেখতে হবে, যেন মনে থাকতো। যাই হোক, এরপরে আসি হলো এপিডিডাইমিস, সফট কর্ড লাইক স্ট্রাকচার বিহাইন্ড ইচ টেস্টিস স্টোর স্পারমাটোজোয়া। এই যে টেস্টিসের উপরে তোমার এক ধরনের কি বলে একটা আবরণ থাকে, এই আবরণের সাথে মূলত তোমার ভাজ ডিফারেন্সের অ্যাড থাকে আর কি, হ্যাঁ, সংযুক্ত থাকে। এটা একটা এপিডিডাইমিস, একটা সফট কর্ড লাইক স্ট্রাকচার বিহাইন্ড ইচ টেস্টিস স্টোর স্পারমাটোজোয়া। বলে ভাজ ডিফারেন্স, এই যে এই স্পার এপিডিডিমাইস থেকে কানেক্টেড থাকে, দ্য টিউব হুইচ ক্যারি স্পার্ম ইনটু জেনিটাল ইউরিনারি ট্র্যাক্ট that leads into pelvic cavity via spermatic cord, which also contain arteries, veins, nerves, and lymphatic vessels. Especially ejaculatory duct. Duct formed by joining of vas deferens with duct of seminal vesicles. তারপরে accessory glands like prostate.
এই যে প্রোস্টেট located below bladder and in front of rectum, রাবার ইন টেক্সচার, সাধারণত এটা রাবারের মতো থাকে, অনেকটা রাবারি রাবারি থাকে, এবং ডিজিটাল রেকটাল এক্সামে এটা এই টেক্সচারটা দেখা যায় মূলত। হ্যাঁ, এই যে টেস্টিস, সরি, এই যে। তো এই প্রোস্টেটটা কোথায় থাকে? লোকেটেড বিলো ব্লাডার এন্ড ইন ফ্রন্ট অফ রেকটাম, রাবার ইন টেক্সচার, এবং ডিজিটাল রেকটাম এক্সাম এটা কিন্তু প্রায়ই চেক করা হয়। হ্যাঁ, ডিআরই বলা হয় যেটাকে। তারপরে প্রোডিউস মিল্কি ফ্লুইড দ্যাট নারিশ স্পারমাটোজোয়া। তারপরে এরপরে হলো আসলে কোপার্স গ্ল্যান্ড বা বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই এটা খুবই কমনলি দেখা যায়, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। সাধারণত মহিলাদের বার্থোলিন গ্ল্যান্ডের মতো কাজ করে এটা। হ্যাঁ, মানে ভেজাইনাল ওয়ালের উপরে পিচ্ছিল করতে সাহায্য করে এই বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। lie on each of the urethra just below prostate, secrete lubricating fluid. এরপর আসলে সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকল এটা অলরেডি তো দেখাইলাম ছবি, এই যে লাইনটা কার্ভ করে বলো। এই সেমিনাল ভেসিকলতে তোমার 70% ইজাকুলেশন ফ্রম সেমিনাল ভেসিকল, মানে যখন অর্গাজম হয় তো তোমার 25 to 30% হয় হলো টেস্টিস থেকে, নিজের থেকে, আর বাকি যে 70% থাকে সেটা হয় হলো সেমিনাল ভেসিকল থেকে। তো seminal vesicles কি impaired structure parallel to the bladder, secret portion of ejaculate that nourish and activates sperm. দেখুন স্লাইড। এবার আসলে ডায়াগনস্টিক টেস্ট। প্রথমে আসলে আল্ট্রাসাউন্ডের ব্যাপারে সেটা বুঝতে হবে। চলো আমরা একটু ব্রেক